প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোর প্রতিসরণের প্রিজম রিলেটেড যে কনসেপ্টগুলো সেগুলো আমরা জানবো। ওকে, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে প্রিজম, যেটা সুপার হিট, এক কথায় হট টপিক। তো খেয়াল করো, টপিক 3 পড়বো আমরা, প্রিজম বিষয়ক এইচটি। হ্যাঁ, হট টপিক। প্রিজম কাকে বলে? প্রিজম আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, দুটি হেলানো সমতল দ্বারা সীমাবদ্ধ যে প্রতিসারক মাধ্যম সেটা হচ্ছে প্রিজম। এখন এই যে প্রিজম, তাহলে কি বললাম, দুটি হেলানো সমতল কি হবে, সীমাবদ্ধ হয়ে থাকবে এবং সেখানে একটা প্রতিসারক মাধ্যম তৈরি হতে হবে, সেটাকে আমরা কি বলে থাকি, প্রিজম বলি। ওকে, আচ্ছা। এখন এই প্রিজমের কয়টা তল? অ্যাডমিশন টেস্টে খুবই আসে আর কি এই কোশ্চেনটা। প্রিজমের তল হচ্ছে 5টি। এই 5টি তলের মধ্যে মনে রাখবা 3টি হচ্ছে আয়তক্ষেত্রিক, আয়তাকৃতির, আর 2টি হচ্ছে ত্রিভুজাকৃতির, ট্রায়াঙ্গুলার, ত্রিভুজাকৃতির। সাধারণত ত্রিভুজাকৃতির যে দুইটা তল, এই দুইটা তলই বিশেষ করে প্রিজমের প্রতিসারক তল হিসেবে বিবেচিত হয়। ওকে, এখন এই যে প্রিজম, তাছাড়া আরো অনেক ধরনের হতে পারে, যেমন 6টি আয়তক্ষেত্রিক তল, এই ধরনের কথাগুলোও বলতে পারে, সেটাও রাইট। তবে সঠিক সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে 5টি তল। এর মধ্যে 3টি আয়তাকৃতির আর 2টি হচ্ছে ত্রিভুজাকৃতির। ওকে, আচ্ছা। প্রিজম কি কি দ্বারা তৈরি হতে পারে? প্রিজম তৈরি হতে পারে প্লাস্টিক দিয়ে, প্রিজম তৈরি হতে পারে গ্লাস কাঁচ দ্বারা, অথবা প্রিজম লিকুইড ক্রিস্টাল দ্বারাও প্রিজম তৈরি হতে পারে। যেমন বরফ দিয়ে কিন্তু প্রিজম তৈরি করা যায়, বুঝতে পেরেছো? আবার লিকুইড, যেমন দেখো বৃষ্টির পানির ফোঁটাগুলো মধ্য দিয়ে সূর্যের রে কি পাস হয়ে যাওয়ার সময় ওই বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু প্রিজমের ন্যায় কাজ করে, ফলে আকাশের বুকে রংধনু বা রামধনু আমরা দেখতে পাই। ওকে, তো এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, তাহলে এখন আমরা এই যে প্রিজমের তল নিয়ে আমাদের অনেক সময় বিভ্রান্তি হয়, কিভাবে তৈরি হবে। ওকে, চলো আমরা একটু দেখে নিই কিভাবে এই যে 5টি তল দিয়ে 3টি আয়তাকৃতির, 2টি ত্রিভুজাকৃতির তল মিলে প্রিজম তৈরি হচ্ছে, কিভাবে সেটা আমরা একটু দেখি। ওকে, আচ্ছা। দেখো, আমরা দেখতে পাচ্ছি 3টি আয়তক্ষেত্রিক তল এবং 2টা ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজাকৃতির তল মিলে একটা প্রিজম তৈরি করে। ওকে, দেখো এ বি সি ডি একটা আয়তক্ষেত্রিক তল, এ ডি ই এফ একটা আয়তক্ষেত্রিক তল, এবং বি এফ ই সি একটা আয়তক্ষেত্রিক তল, আর ত্রিভুজাকৃতির তল ডি কোণটাকে আমরা প্রিজম কোণ বলি। ওকে, এখন এই প্রিজমগুলো তৈরি হয় সাধারণত কি দ্বারা সেটা আমরা পড়েছি। প্লাস্টিক হতে পারে, কাঁচের হতে পারে, তরলের হতে পারে। নেক্সট, আমরা এখন একটা চিত্র দিয়ে প্রিজম সম্পর্কিত ধারণাগুলো নিয়ে নিব। ওকে, প্রিজমে রশ্মির প্রতিসরণ, মানে আলোক রশ্মির প্রতিসরণ, এর ডিরেকশনগুলো আমরা একটু বিশ্লেষণ করতে চাই। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরে নাও এটা একটা প্রিজম। আমরা যে 3টি আয়তাকৃতির এবং 2টি ত্রিভুজাকৃতির যেটা বলেছিলাম, ওটা আমরা অলরেডি দেখেছি। এটা 3D অর্থাৎ ত্রিমাত্রিক। দ্বিমাত্রিক তলে ত্রিমাত্রিক আকার সম্ভব নয়। ওকে, প্রিজম পিরামিডীয় হতে পারে। আমরা একটা ত্রিভুজাকৃতির প্রিজম নিয়েছি, ধরে নাও এ বি সি। ওকে, এখন এই যে এ বি ও এসি দেখতে পাচ্ছ, এই দুইটা তল হচ্ছে প্রতিসারক তল, প্রতিসারক তল। ওকে, একটু আমরা ধারণা নিয়ে নিই প্রিজম সম্পর্কে। বিসি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রিজমের ভূমি।
প্রিজমের ভূমি। এখন প্রতিসারক তলের অন্তর্ভুক্ত যে কোণ সেটাকে আমরা বলে থাকি প্রিজম কোণ। তাহলে বলো তো এবি প্রতিসারক তল, এসি প্রতিসারক তল, এই যে কোণটা, এই কোণটা কি কোণ? প্রিজম কোণ। তাহলে এ কোণ যেটা, এটাকে আমরা কি বলতে পারি? প্রিজম কোণ। ওকে, আচ্ছা। এখন ফার্স্ট প্রতিসারক তল, এটা একটা অঙ্কিত অভিলম্ব। সেকেন্ড প্রতিসারক তলে এটা একটা অভিলম্ব এন ও এন প্রাইম। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, দেখো আলোক রশ্মি আপতিত হলো কোথায়? প্রথম প্রতিসারক তলে, এবি তলে, আলোক রশ্মি পি কিউ। তাহলে দেখো আলোক রশ্মি অভিলম্বের সাথে কোণ উৎপন্ন করবে, এই কোণটাকে কি বলবো আমরা? এই কোণটাকে বলবো প্রথম তলের আপতন কোণ, যেটাকে আমরা I1 দিয়ে চিহ্নিত করলাম। ওকে, আচ্ছা। এবার খেয়াল করো, প্রিজমের ভেতর দিয়ে রশ্মির কিন্তু মানে বিচ্যুত ঘটে। তো এখন প্রিজমের মধ্য দিয়ে আলো গমন করলো, কিউ আর, এটা হচ্ছে গমনকৃত। কিউ আর এর পরিচয় কি? প্রথম তল হতে প্রতিসরিত রশ্মি, আর দ্বিতীয় প্রতিসারক তলে দেখো আপতিত রশ্মি। এখান থেকে আবার কি হলো? নির্গত হলো আর এস। ওকে, তাহলে এই যে কোণ, এই কোণটা আমি ধরলাম প্রথম তলের প্রতিসরণ কোণ, এই কোণটা আমরা দ্বিতীয় তলের আপতন কোণ, এটাকে আমি R2 দিয়ে চিহ্নিত করলাম, কোনো সমস্যা নেই। এটা আমরা চূড়ান্ত প্রতিসরণ কোণ I2 দিয়ে চিহ্নিত করলাম। ওকে, এখন ঘটনা একটু মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করো, আপতিত রশ্মি কিন্তু যাওয়ার কথা ছিল কোন দিকে? এই দিকে, রাইট? কিন্তু না গিয়ে দেখো কি বেঁকে চলে গেছে, রাইট? এটাকে বলা হয় বিচ্যুত কোণ। আমরা বিচ্যুত কন্ডিশনটা একটু দেখব পরে। যে তাহলে এই যে এই বিন্দুতে ছেদ করলো, দেখো এটা হচ্ছে আপতিত রশ্মির ডিরেকশন, আর এটা হচ্ছে প্রতিসৃত রশ্মির ডিরেকশন। এই যে কোণ, এই কোণকে বলা হয় বিচ্যুত কোণ। এটা হচ্ছে ডি ডেল্টা বা ডি দিয়ে চিহ্নিত করা যায়। ওকে, আচ্ছা। এখন বিচ্যুত কোণ কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট, এই ডেফিনেশনটা তোমরা একটু মনে রাখবা। বিচ্যুত কোণ, তাহলে বিচ্যুত কোণ কাকে বলতে পারি বলো তো দেখি? দেখো প্রিজমে আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির বা প্রতিসরিত রশ্মির যে অন্তর্ভুক্ত কোণ সেটাকে কি বলা হবে? বিচ্যুত কোণ। অথবা আপতিত রশ্মির যত কোণে কি হয় বলতো? বেঁকে যায়, এবং প্রতিসৃত রশ্মি হয় সেই যত কোণে বেঁকে যায় সেই কোণটাকে আমরা কি বলি? বিচ্যুত কোণ। ক্লিয়ার? আচ্ছা, আমরা এই বিষয়টাকে, এই যে বেঁকে যাচ্ছে এই বিষয়টাকে আমরা একটু ভিডিও চিত্র দ্বারা একটু দেখে আসি। চলো দেখি। ওকে, টর্চ দ্বারা সাদা যৌগিক আলো একটা বিমের মধ্য দিয়ে দেখো গমন করছে, এবং প্রিজমে যৌগিক সাদা রং আপতিত হলো, প্রতিসরণের পর 7টি বর্ণে বিভক্ত হলো। ওকে, এই রঙগুলো দেখো বিচ্যুত ঘটেছে। একটা নির্দিষ্ট প্রত্যেকটা রং প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার ফলে বিচ্যুত ঘটেছে, এবং কতটুকু বিচ্যুত হলো সেটা আমরা দেখো সাদার রং থেকে আমরা কোণ অঙ্কন করলে দেখতে পাই। এর রাশিমালা আমরা এখন নির্ণয় করব। তাহলে আমরা দেখলাম ওখানে বিচ্যুত কোণ সম্পর্কে দেখেছি। দেখো বিভিন্ন রশ্মিগুলো কিন্তু বেঁকে বেঁকে চলে যাচ্ছে, তাই না? তার মানে সাদা আলো, এটা দেখেছিলাম সাদা আলো দেখো কি 7টি বর্ণে বিভক্ত হয়েছে, এবং 7টি বর্ণ কি হলো? বিচ্যুতই হয়েছে, কারণ সোজাসুজি কোনো বর্ণই কি প্রতিসৃত হয়নি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে বিচ্যুতি নির্ণয় করব। অর্থাৎ প্রিজমের ক্ষেত্রে ডেল্টা মানে বিচ্যুতি কোণ, এই যে বিচ্যুতি কোণ ইজ ইকুয়াল I1 প্রথম তলের আপতন কোণ প্লাস I2 দ্বিতীয় তল হতে প্রতিসরণ কোণ মাইনাস এ মানে হচ্ছে প্রিজম কোণ। খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ, ইকুয়েশন, যেটা আমাদের অবশ্যই জানতে হবে। একটু খেয়াল করেন, আমরা খেয়াল করলে দেখতে পাই, দেখো আপতিত রশ্মি এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু প্রিজমের ভেতর যে দেখো একটু বেঁকে গেছে। তাহলে কতটুকু বেঁকে গেছে? এতটুকু। এটাকে আমরা ধরলাম x1, আর x1টা হচ্ছে প্রথম তলের বিচ্যুতি। ওকে, আবার খেয়াল করো, এই কোণটাকে আমরা ধরলাম x2, এটা দ্বিতীয় তলের বিচ্যুতি। এখন আমরা এই বিচ্যুতিগুলো নির্ণয় করতে চাই। দেখো প্রথম
তলের প্রথম তলে আপতনের ক্ষেত্রে আমরা দেখো এই I1 সমান কি লিখতে পারি? I1 সমান আমরা যেটা লিখতে পারি, দেখো বিপরীত কোণ কোনটা হবে বলো তো? R1 প্লাস X1, I1 সমান, তাহলে আমরা লিখি R1 প্লাস X1, তাহলে X1 ইজ ইকুয়াল আমরা লিখতে পারি I1 মাইনাস R1। দেখো আমরা কিন্তু প্রথম তলের বিচ্যুতি X1 সেটা বের করে ফেললাম। ক্লিয়ার? ওকে, এবার তোমরা খেয়াল করো, দ্বিতীয় তলের বিচ্যুতি বের করতে চাই। দ্বিতীয় তলের ক্ষেত্রে খেয়াল করো তোমরা, তাহলে দ্বিতীয় তলে আমরা কি লিখতে পারি? I2 ইজ ইকুয়াল, কি লিখবো বলো তো? I2 এর দেখো বিপরীত কোণকে R2 প্লাস X2, তাহলে আমরা লিখতে পারি কি R2 প্লাস X2 লিখতে পারি না? ওকে, ওখান থেকে বলো কি লিখতে পারবো আমরা? X2 ইজ ইকুয়াল I2 মাইনাস R2 লেখা যায়। এটা 2 নং ইকুয়েশন দিয়ে আমরা রেখে দিলাম। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করো তো মনোযোগ দিয়ে, এখানে এ কিউ ও আর একটা কি চতুর্ভুজ না? এ কিউ ও আর একটা কি চতুর্ভুজ, তাহলে এই চতুর্ভুজের দেখো তো আমরা কি এটা লিখতে পারি কিউ এ আর কোণ প্লাস তার বিপরীত কোণ কিউ ও আর কোণ 180 ডিগ্রি, রাইট? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, সুতরাং এইটা কিন্তু অর্থাৎ চতুর্ভুজের চার কোণের সমষ্টি 2 সমকোণ বলতে পার 4 সমকোণ আর কি। তো এখানে বিপরীত 2 কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি লিখতে পারি না? ওকে, তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কিউ এ আর কোণ মানে এ কোণ যেহেতু আছে এটা হচ্ছে প্রিজম কোণ, কিউ ও আর ইজ ইকুয়াল 180 ডিগ্রি। এটা 3 নং ইকুয়েশন দিয়ে রাখলাম। ওকে, এবার তোমরা খেয়াল করো তো, কিউ ও আর এই যে ত্রিভুজ, কিউ ও আর ত্রিভুজ, এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে কিউ ও আর এই ত্রিভুজের দেখো R1 একটা কোণ, R2 আর একটা কোণ, তাহলে R1 একটা কোণ, R2 আর একটা কোণ, আর একটা কি আছে বলো তো? কিউ ও আর মানে এই কোণটা। ওকে, তাহলে কিউ ও আর ইজ ইকুয়াল 180। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, R1 R2 কিউ আর, ওকে, 180 মানে কি লিখতে পারি বলো তো দেখি? এ প্লাস দেখো এই যে 3 নং এ আছে কিউ ও আর গণ, তাহলে এখানে এ ইজ ইকুয়াল R1 প্লাস R2 রয়ে গেল 4 নং ইকুয়েশন। ক্লিয়ার? ওকে, এবার একটু খেয়াল করেন তো মনোযোগ দিয়ে, টি কিউ আর এই যে ত্রিভুজ টি কিউ আর, এই ত্রিভুজের আমরা জানি বহিস্থ কোণ বলতো টি কিউ আর, এই ত্রিভুজের বহিস্থ কোণকে, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে ডেল্টা। কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। পড়নি? ছোট্ট কালের কথা মনে করো, যখন তুমি হাফ প্যান্ট কাল। ওকে, এক কথাই, তাহলে এই যে ডেল্টা এটা হচ্ছে বহিস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ কে? x2 আর x1 আর x2, তাহলে x1 প্লাস x2। ওকে, তাহলে এবার খেয়াল করেন x1 মানে কত? এই যে 1 নং এ I1 মাইনাস R1 প্লাস x2 মানে কত? I2 মাইনাস R2, তাহলে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 লিখতে পারি I1 প্লাস I2। এই বলো দেখি R1 প্লাস R2 মানে কত? দেখো তো 4 নং ইকুয়েশন, R1 প্লাস R2 মানে এ প্রিজম কোণ, তাহলে এ প্রিজম কোণ। তাহলে কোন প্রিজমের বিচ্যুতি কোণ কি হবে? প্রিজমের প্রথম পৃষ্ঠের আপতন কোণ, দ্বিতীয় প্রতিসারক পৃষ্ঠের প্রতিসরণ কোণ মাইনাস প্রিজম কোণ। ওকে, সুতরাং এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই কি মনে রাখবেন। ক্লিয়ার?
ওকে, এখন আমরা এটা দেখলাম। এখন আমরা এই বিচ্যুতি কোণগুলো কোন শর্তে ন্যূনতম হয় সেগুলো আমাদের জানতে হবে। ওকে, অর্থাৎ ন্যূনতম বিচ্যুতি কখন ন্যূনতম বিচ্যুতি পাবো সেটা আমরা দেখি। চলো এবার আমরা পড়ব ন্যূনতম বিচ্যুতি কোণ। ওকে, ন্যূনতম বিচ্যুতি কোণ। দেখো মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, এটা ছিল প্রিজম। বিষয়টা আমরা একটু বুঝে নিই, অনেক ইম্পর্টেন্ট। এটা অঙ্কিত অভিলম্ব, এটা ওই তলের জন্য অভিলম্ব। আমরা কিন্তু এর আগে ইকুয়েশন পেয়েছিলাম ডেল্টা মানে বিচ্যুতি কোণ I1 I2 মাইনাস এ প্রিজম কোণ, রাইট? আমরা দেখো দেখতে পাচ্ছি এখানে আপতন কোণের মানের উপরে বিচ্যুতি কোণ নির্ভর করে, রাইট? আপতন কোণের এমন একটা মান তৈরি হবে যার কারণে বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন হবে। দেখো আপতিত হলো, বিচ্যুতি কোণ তৈরি হয়েছে, যে এখানে বিচ্যুতি কোণ তৈরি হলো। আবার দেখো এইভাবে আপতিত হলো। ওকে, এইভাবে যদি আপতিত হয় তাহলে সেক্ষেত্রে এই বরাবর যাওয়ার কথা ছিল, এখানে যে দেখা যাচ্ছে মোটামুটি এই বরাবর বিচ্যুতি হলো। ওকে, এই বিচ্যুতি হলো। তার মানে এখন এই যে আপতন কোণগুলো, এটা হচ্ছে I1, এটা I1 প্রাইম। ওকে, তারপরে আপতন কোণের মান যদি চেঞ্জ হয় তাহলে আমরা দেখতে পাই কি বিচ্যুত কোণের মানও কি হয়, চেঞ্জ হয়। আপতন কোণের মান যদি কমে যায় বিচ্যুত কোণের মানও কি হবে, কমে যাবে। ওকে, তাহলে এমন একটা আপতন কোণের মানের জন্য বিচ্যুতি কোণের মান কি হবে, সর্বনিম্ন হবে। আর এই সর্বনিম্ন বিচ্যুতি কোণকে আমরা কি বলবো, ন্যূনতম বিচ্যুতি কোণ, রাইট? তাহলে আমরা সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে এর ডেফিনেশন দিতে পারি, পারি না? অবশ্যই পারি। আপতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন হয়। এই সর্বনিম্ন বিচ্যুতি কোণকেই আমরা কি বলে থাকি, ন্যূনতম বিচ্যুতি কোণ, রাইট? আচ্ছা, এখন আমরা এটাকে গ্রাফ দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? তো খেয়াল করো, ধরে নাও এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এদিকে বিচ্যুতি, এদিকে আপতন কোণ I1। ওকে, আচ্ছা, ফার্স্ট এই ধরনের কন্ডিশনগুলো খুঁজে পাওয়া যায়। দেখা যায় কি এই ধরনের একটা কার্ভ তৈরি হয়। প্রথম ক্ষেত্রে দেখা যায় কি আপতন কোণের মান বৃদ্ধি পেলে বিচ্যুতি কোণের মান কি হয়, হ্রাস পেতে থাকে। এদিকে যত যাব আপতন কোণের মান বেড়ে যাবে, আর নিচে যত আসব তত কি বিচ্যুতি কোণের মান কি হবে, কমে যাবে। তাহলে আপতন কোণ ফার্স্ট আমরা দেখতে পাই, যেটা আপতন কোণ দেখো বৃদ্ধি ঘটছে, সামান্যতম বৃদ্ধি ঘটছে, বৃদ্ধি হতে হতে, তার মানে ওইদিকে যাওয়া মানে কি বৃদ্ধি পাওয়া, দেখো বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেতে পেতে এমন একটা পর্যায়ে চলে আসে আপতন কোণের এই যে মান, এখান থেকে এই মানটার জন্য I1 এর এমন একটা মান যার কারণে দেখো বিচ্যুতি কোণের মান কি সবচেয়ে কম পাওয়া যায়। ওকে, যেহেতু বিচ্যুতি কোণ এদিকে আমরা ডিরেকশন পেয়েছি, বিচ্যুতি কোণ কম পাওয়া যায়, তাহলে এই বিচ্যুতিটাকে আমরা কি বলি, ন্যূনতম বিচ্যুতি বা ন্যূনতম বিচ্যুতি কোণ, রাইট? আচ্ছা, এখন আবার যদি আপতন কোণের মান বৃদ্ধি করা যায়, এখান থেকে দেখো আপতন কোণের মান যদি এখন বৃদ্ধি করা যায় তাহলে বিচ্যুতি কোণের মান আবার কি হয় কি ওই প্রিজমের জন্য বাড়তে থাকে। ওকে, তাহলে এই ধরনের একটা কার্ভ কি হবে আমাদের সামনে হাজির হবে। অনেক সময় কি এমসিকিউ গুলো বা সিকিউ গুলোতে এই ধরনের কার্ভ গুলো দেখা যায়। তোমরা একটু খেয়াল রাখবা, এখান থেকে ন্যূনতম বিচ্যুতি বের করে নেওয়ার প্রসেস কোনটা, এই যে সর্বনিম্ন পর্যায়ের এই কোণটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা ডেফিনেশন আসে যেটা তোমরা অবশ্যই পড়ে রেখো, ন্যূনতম বিচ্যুতির অবস্থান। তাহলে প্রিজমকে আমরা এমন একটি অবস্থানে রাখবো, ওই অবস্থানে প্রিজমকে রাখার কারণে যেভাবে মানে আলোক রশ্মি আপতিত হলেই সবসময় ওই প্রিজম থেকে যে বিচ্যুতি কোণটা পাওয়া যাবে ওই কোণটা সব সময় কি হবে, ন্যূনতম বিচ্যুতি হবে। আর যদি ন্যূনতম বিচ্যুতি কোণ পাওয়া যায় তাহলে ওই যে তুমি অবস্থানে প্রিজমটাকে রেখেছো এই অবস্থানকে বলা হয় ন্যূনতম বিচ্যুতির অবস্থান ওই প্রিজমের জন্য। ক্লিয়ার?
তাহলে কোনো একটা প্রিজমকে নির্দিষ্ট অবস্থানে রাখার ফলে যদি রশ্মি আপতিত করা যায়, সর্বদাই যদি কি বিচ্যুতিকোণ সর্বনিম্ন হয়, তাহলে প্রিজমের ওই অবস্থানকে বলা হয় কি ন্যূনতম বিচ্যুতির অবস্থান। ক্লিয়ার? আচ্ছা, এখন ন্যূনতম বিচ্যুতির শর্ত, এটা একটু মনে রেখো, মাইন্ডেড। এটা বিরাট একটা প্রমাণ আছে, তোমরা যদি পারো বইয়ে দেখে নিও, আর যদি না পারো তাহলে দেখার দরকার নেই। ওকে, দেখলে বেশি ভালো, না দেখলে আরো ভালো। ওকে, কখনো কখনো না দেখা কি হয়, ভালো হয়। মাইন্ডেড, ন্যূনতম বিচ্যুতির শর্ত। তো ন্যূনতম বিচ্যুতির শর্তটা কি একটু খেয়াল করো। 1 নং, I1 হবে I2 এর সমান। ওকে, I1 কোনটা I2 কোনটা সেটা তোমাদের জানা আছে না? আমরা প্রিজম এঁকেছিলাম, ঝটপট প্রিজম এঁকে ফেলবো আমরা সব সময়। ওকে, এই একটা অভিলম্ব, একটা অভিলম্ব, এই তো খেয়াল করো, এইটা কিন্তু I1, এটা কিন্তু I2। তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে, I1 সমান I2 হবে, অর্থাৎ প্রথম তলে আপতন কোণ, দ্বিতীয় তল হতে প্রতিসরণ কোণ কি হবে, সমান। আর এই যে দেখো, এটা কিন্তু R1 ছিল, এটা কিন্তু R2 ছিল, তাহলে ন্যূনতম বিচ্যুতির জন্য R1 সমান কিন্তু R2 হয়ে যাবে। ওকে, প্রথম তল হতে প্রতিসরণ কোণ, দ্বিতীয় তলের আপতন কোণও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তখন এই কন্ডিশন আসলে তখন কিন্তু ডেল্টা তো আর ডেল্টা থাকতে পারবে না, তখন ডেল্টা এম এ পরিণত হবে। ক্লিয়ার? ওকে, এই শর্তগুলো দিয়ে আমরা স্পেশাল একটা সমীকরণ প্রতিষ্ঠা করব। চলো যাই। এখন খেয়াল করো, প্রিজমের ন্যূনতম অবস্থানের জন্য প্রিজম উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ সমান সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2 ডিভাইডেড সাইন এ বাই 2। প্রিজমের একটা হিপ হপ ইকুয়েশন, বুঝতে পেরেছো এটা? তো এই ইকুয়েশনটা আমরা এখন প্রতিষ্ঠা করব। তো আমরা দেখতে পাচ্ছি মিউটা কি, প্রিজম মাধ্যমের প্রতিসরণাঙ্ক। যদি তুমি বায়ু মাধ্যমেই বা তোমার সামনে টেবিলের উপরে তুমি একটা কাঁচ প্রিজম রাখো, কাঁচ, তাহলে বায়ুর সাপেক্ষে দেখো কাঁচে কি হবে, ফার্স্টে প্রবেশ করবে আলো, রাইট? সুতরাং সেক্ষেত্রে এই যে মিউটা আমরা ব্যবহার করেছি, মিউটা হচ্ছে ওই কাঁচের উপাদানের প্রতিসরণাঙ্ক। ওকে, আচ্ছা, তুমি কোয়ার্টজের তৈরি ব্যবহার করতে পারো প্রিজম, তুমি প্লাস্টিকের ব্যবহার করতে পারো, তুমি লিকুইড ক্রিস্টালের প্রিজম তৈরি করতে পারো, নো প্রবলেম, তুমি ডায়মন্ডের প্রিজম তৈরি করতে পারো, সমস্যা নেই। ওকে, তাহলে ওই মাধ্যমের জন্য কি হবে, প্রতিসরণাঙ্ক সাইন ডেল্টা এম। ডেল্টা এম মানে কি অলরেডি তোমরা পড়েছো, ডেল্টা এম হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ, এটা হচ্ছে প্রিজম কোণ, আর এ হচ্ছে কি প্রিজম কোণ, সাইন ডিভাইডেড সাইন এ বাই 2। ওকে, আচ্ছা, এটা আমরা এখন কি করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই। একটু খেয়াল করো, আগের চিত্রে কিন্তু আমরা দেখে ফেলেছি কি জানি, ডেল্টা ইজ ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস এ। এটা আর বোঝার তোমাদের অপেক্ষা থাকে না, অলরেডি আমরা কি পড়ে ফেলেছি, তাই না? আচ্ছা, এটা যদি আমরা ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে লিখি তাহলে কি লিখবো বলতো? ডেল্টা তো আর ডেল্টা থাকতে পারবে না, চেঞ্জ হয়ে যাবে। I1 কে রেখে দিলাম, কিন্তু I2 আর I2 থাকবে না, তখন সেটাও কি হয়ে যাবে, I1। আমি এখানে সাইড নোট দিয়ে দিতে পারি, ন্যূনতম বিচ্যুতির জন্য। ওকে, I1 ইজ ইকুয়াল I2 হয়, তাই না? ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে খেয়াল করো, প্রিজমটা আমরা এখানে এঁকেই ফেলি, তাহলে আমাদের জন্য ভালো হবে। এটা হচ্ছে I1, R1, R2, I2। ওকে, আর এই কোণটা কিন্তু ছিল প্রিজম কোণ এ। আমরা আর বেশি কিছু আঁকতে চাই না, এভাবেই থেকে যাক। এখন বলো তো দেখি,
ডেল্টা এম ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি 2i1 মাইনাস এ। এখান থেকে যদি ক্যালকুলেশন করি i1 সমান আমরা লিখতে পারবো ডেল্টা এম প্লাস এ বাই 2। ওকে, এটা দেখলাম। এখন আবার আমরা জানি যা, ওকে, আবার আমরা জানি কি জানি বলতো, প্রিজম কোণ ইজ ইকুয়াল r1 প্লাস r2। আমি কিন্তু এইগুলো কিভাবে হয় সেটা দেখিয়ে এসেছি প্রথমেই বিচ্যুতি কোণ নির্ণয়ের সময়। ওকে, আচ্ছা, এখন তোমরা তাহলে খেয়াল করো, যদি আমরা এটা ন্যূনতম বিচ্যুতির জন্য ব্যবহার করি তাহলে এখানে আমি লিখে দিলাম ন্যূনতম বিচ্যুতি। ওকে, যদি লিখে দিই তাহলে দেখো r1 সমান a বাই কিন্তু 2 লিখতে পারি, কারণ এখানে 2r1 তাহলে a বাই 2। ওকে, এখন একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, আলো কিন্তু ফার্স্ট মিডিয়াম, এটা যার প্রতিসরণাঙ্ক বায়ু মিউ, আর এটা সেকেন্ড মাধ্যম, এটা আবার ফার্স্ট মাধ্যম, রাইট? তাহলে এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ 1 সমান যদি আমি 1 লিখি, এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ 2, দ্বিতীয় মাধ্যম মিউ লিখি, আর ওটা দরকার নেই, ওটা পরের বিষয়। তাহলে প্রথম তলের প্রতিসরণের জন্য আমরা কি লিখতে পারি বলতো, স্নেলের সূত্র, রাইট? ওয়ান মিউ 2 কি লেখা যায়? লেখা যায় হচ্ছে সাইন i1 ডিভাইডেড সাইন r1। দেখো এখানে প্রতিসরণের ক্ষেত্রে তাহলে i1 ডিভাইডেড সাইন r1। আমরা পরের তলের জন্য প্রতিসরণে না যাই, এখানে বসিয়ে দিই হালকা থেকে ঘন যেহেতু, তাহলে মিউ 2 ডিভাইডেড মিউ 1 সাইন i1। দেখেন আমরা i1 সমান কিন্তু পেয়ে গেছি, তাহলে সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2, এটা খেয়াল করো সাইন এ বাই 2। ওকে, আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা আপনারা একটু মনে রাখবেন। আবার তোমরা খেয়াল করো কি ঘটনাটা ঘটবে এখানে, মিউ 2 মানে কি লিখতে পারি, মিউ লিখতে পারি, মিউ 1 মানে কি হবে 1, তাহলে সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2 সাইন এ বাই 2। তাহলে আমরা মিউ সমান যেটা লিখতে পারি সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2 ডিভাইডেড সাইন এ বাই 2। ওকে, দেখো প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক আমরা নির্ণয় কমপ্লিট করে ফেলেছি। ওকে, মাইন্ড ইট। এখন অনেক সময় অ্যাডমিশন টেস্ট, স্পেশালি বুয়েট অ্যাডমিশন টেস্ট অর সিকিউ কোশ্চেনগুলোতে কিছু বিষয় তোমাদের সামনে আসবে, হাজির হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই প্রিজমটা আছে ধরে নাও বায়ু মাধ্যমে, ক্লিয়ার? বায়ু মাধ্যমে। এখন যেটা ঘটনা ঘটানো হলো, ওই প্রিজমটাই এখানে আছে। ওকে, ঠিক এটা i1 r1 r2, এটা হচ্ছে প্রতিসরণ কোণ i2। এখন এই প্রিজম উপাদানটাকে পানিতে ডুবিয়ে নেওয়া হলো, বা পানি অর যে কোনো তরলে কি করা হলো, ডোবানো হলো, রাইট? তাহলে একটু খেয়াল করো তোমরা মনোযোগ দিয়ে, যখন বায়ু ছিল বায়ু থেকে কাছে প্রবেশ করেছিল, যদি কাঁচ প্রিজম হয় কাছে প্রবেশ করেছিল, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের একটা ইকুয়েশন লিখেছিলাম, সেটা হচ্ছে 1 মিউ 2 প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, রাইট? তখন দেখো বায়ুর ক্ষেত্রে আমরা কিন্তু বায়ুর প্রতিসরণাঙ্কে 1 ধরে আমরা এই ইকুয়েশনটা ড্রাইভ করে নিয়ে এসেছি, রাইট? এখন খেয়াল করো, যদি পানির মধ্যে প্রিজমটাকে ডুবিয়ে দেওয়া হয়, এখন দুইটা সিস্টেম, ফার্স্ট মিউ 1 এটা হচ্ছে পানি মানে ওয়াটার, মিউ ওয়াটার, এটা সেকেন্ড দেখো পানি থেকে গ্লাসে প্রবেশ করছে, তার মানে গ্লাসে প্রবেশ করছে, রাইট? তখন সেক্ষেত্রে কি হবে বলো তো দেখি, তখন সেক্ষেত্রে এই ইকুয়েশনটা চলে আসবে ওয়াটার মিউ জি সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2 সাইন এ বাই 2। ওকে, বোঝা গেছে? খেয়াল দেখো, অনেক সময় কিন্তু তোমাকে বলা হবে পানিতে ডোবানো হয়েছে, সেক্ষেত্রে প্রিজম কোণ কত, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, বের করে নাও। ওকে, বায়ুতে আছে প্রিজম কোণ কত, দেখো বের করতে পারবা, রাইট? এখন বলা হলো এমন একটা প্রিজম, এই প্রিজম কি করা হলো, প্রথমে তুমি বায়ুতে কি করলা, পরীক্ষা করলাম, সেক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি কোণ একটা পাওয়া গেল, বের করতে বলা হয়েছে। এখন ওই প্রিজমটাকেই
তোমাকে কি বলা হলো, পানিতে ডোবানো হলো, কার্বন টেট্রাক্লোরাইডে ডোবানো হলো, তারপরে তারপিন অয়েলের মধ্যে ডোবানো হলো, সেক্ষেত্রে তাদের ন্যূনতম বিচ্যুতি কোণের মান পরিবর্তন হবে কি বিশ্লেষণ করো। তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আমরা এই প্রসেস দিয়ে ডেল্টা এম বের করে বলতে পারি হ্যাঁ সেক্ষেত্রে কি হবে, পরিবর্তন হবে। যেহেতু মিডিয়াম চেঞ্জ, সুতরাং কি হবে, মিডিয়ামে যেহেতু ডেনসিটি চেঞ্জ হয়, প্রতিসরণাঙ্ক চেঞ্জ হয়, সুতরাং সেক্ষেত্রে অবশ্যই কি হবে, বিচ্যুতি কোণ নির্ভর করবে এবং ন্যূনতম বিচ্যুতি সেখানে পরিবর্তন হবে। ওকে, এই রিলেটেড অসংখ্য সিকিউ বলো, অ্যাডমিশন টেস্টের অনেক কোশ্চেন বলো, তোমরা যখন সলভ করবা তখন কি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কনসেপ্টগুলোকে তোমাদের কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। ওকে, কারণ আমরা এখানে পড়ে শেষ করে দিই, এখানে পড়ে শেষ করলে হবে না। তুমি ইলিবারেট কন্ডিশন আর কি কি ঘটনা ঘটতে পারে এই আইডিয়াগুলো ওখান তোমার ব্রেন থেকে জেনারেট করতে হবে। বারবার কি করবা, আইডিয়া জেনারেট করবা এবং তোমার কি ওখানে কোশ্চেন তৈরি করবা সব সময়। ওকে, আচ্ছা, তাহলে এই বিষয়গুলো কনসেপ্টগুলোকে প্লিজ প্লিজ একটু কি রাখবা, ক্লিয়ার করে রাখবা। ওকে, আচ্ছা, নেক্সট এবার আমরা পড়ব সরু বা পাতলা প্রিজম সম্পর্কে। ওকে, আচ্ছা, মানে কোশ্চেনটা অনেক পাতলা, আমরা একটু দেখে নিই। চলো, সরু বা পাতলা প্রিজম। সরু প্রিজমের জন্য ডেল্টা ইজ ইকুয়াল মিউ মাইনাস 1 ইন্টু এ। ডেল্টা কি তোমাদের জানা আছে, মিউ কি প্রিজম উপাদানের প্রতিসরণাঙ্ক সেটা জানা আছে, এটা কি প্রিজম কোণ সেটাও কিন্তু তোমাদের জানা আছে, আছে না? ওকে, তাহলে এখন আমরা দেখবো সরু বা পাতলা প্রিজম কি। পাতলা বুঝতে পারছো কেমন পাতলা? আচ্ছা, এমন একটা প্রিজম, খেয়াল করো এই যে প্রিজম, হ্যাঁ এই প্রিজমের এই কোণটা কি কোণ, এ কোণ মানে প্রিজম কোণ, তাই না? এই প্রিজম কোণের মান যদি হয় 6 ডিগ্রি বা তার চেয়ে কম, তাহলে যে প্রিজম কোণের মান কয় ডিগ্রি, 6 ডিগ্রি অর তার চেয়ে কম, তাকে কি বলা হবে, সরু বা পাতলা প্রিজম। এটা লেখার তো দরকার নাই, তাই না? তাহলে ব্রেনে তোমার ঢুকিয়ে নাও যে প্রিজম কোণের মান কত, 6 ডিগ্রি অথবা তার চেয়ে কম, সেই প্রিজমকে কি বলা হয়, সরু বা পাতলা প্রিজম, রাইট? ওকে, তো এখানকার যে কনসেপ্ট একটু খেয়াল রাখবা, সরু প্রিজমের জন্য এই যে মাধ্যমের উপাদানের প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ। এখন রশ্মি যদি আপতিত হয় I1 এর মান ক্ষুদ্র হয়ে যায়, আর I1 যদি ক্ষুদ্র হয়, I1 এর উপর কিন্তু পরপর কতগুলো রশ্মি ডিপেন্ড করে, এই তল হতে প্রতিসৃত রশ্মি ডিপেন্ড করে, তারপরে এই তলের আপতন রশ্মি ডিপেন্ড করে, আবার এই তলে যে প্রতিসৃত রশ্মি সেটাও কি ডিপেন্ড করে, রাইট? তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা যেটা লিখতে পারি, সরু প্রিজমের ক্ষেত্রে আমরা মিউ ইজ ইকুয়াল কি লিখতে পারি, I1 ডিভাইডেড সাইন R1। এটা সিমিলার সূত্র তোমাদের জানা আছে, কিন্তু সরু প্রিজমের ক্ষেত্রে কি হয় জানো, I1 ক্ষুদ্র হয়, আর I1 ক্ষুদ্র হলে R1 ও কি হয়ে যায়, ক্ষুদ্র হয়। তাহলে I1 R1 যদি ক্ষুদ্র হয়, তোমরা কিন্তু জানো সাইন থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা হয় হচ্ছে থিটা, জানা আছে না? শতবার পড়েছি আমরা, পড়ি নাই? ওকে, তাহলে একটু খেয়াল করো তো, I1 যদি ক্ষুদ্র হয় তাহলে সাইন I1 কি হবে, অবশ্যই শুধু I1 হবে, রাইট? নেক্সট, অনেকদিন গলায় শান দিই নাই, এইভাবে অনলাইনে কি শান হয় বলো? আচ্ছা, শুধু সামনে বেঞ্চ পড়ে আছে। তো এখন খেয়াল করো, R1 ও ক্ষুদ্র, তাহলে সাইন R1 কি হবে বলো দেখি, অবশ্যই কি শুধু R1। এবার I1 সমান কি হবে, মিউ R1। ওকে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি লিখতে চাই অনুরূপভাবে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে কি I2 ইজ ইকুয়াল মিউ R2, এটা পাবো। ওকে, এখন আমরা দেখো কি পড়েছি, আমরা জানি কি জানি, ডেল্টা I1 I2 মাইনাস এ। ওকে,
বসিয়ে দেন, কি পেয়েছি, তালাশ করো I1 কত, I2 কত, এই যে মিউ R1 মিউ R2 মাইনাস এ, মিউ কেড়ে নাও R1 প্লাস R2 মাইনাস এ, কিন্তু তোমাদের যেটা জানা আছে R1 প্লাস R2 ইজ ইকুয়াল এ, দেখো আগে পড়ে এসেছি, আসি নাই, কারণ আমাদের বেস কিন্তু স্ট্রং হয়ে গেছে ওদিকে। এবার দেখো মিউ এটা মানে কি এ, ঝটপট বসিয়ে দাও, তাহলে মিউ মাইনাস 1 ইন্টু এ, এই দেখো স্বরূপিজমের জন্য বিচ্যুতি আমরা পেয়ে গেছি, রাইট? তাহলে স্বরূপিজমের জন্য বিচ্যুতি কোণ আমরা কি এখানে দেখলাম, ডেল্টা ইজ ইকুয়াল মিউ মাইনাস 1 ইন্টু এ, এখানেও পেয়েছি আমরা কি ডেল্টা ইজ ইকুয়াল মিউ মাইনাস 1 ইন্টু এ। ক্লিয়ার? ওকে। স্বরূপিজম বা পাতলা পিজমের ক্ষেত্রে এটা মনে রেখো। কখনো কখনো কোশ্চেনের মাঝে বলা হয় কোনো একটি পিজমের পিজম কোণ 4 ডিগ্রি, তাহলে আপনারা অবশ্যই নিজ ব্রেনগুলোকে সতেজ রাখবেন ওই মোমেন্টগুলোতে যে সময় ব্রেনে হাই ভোল্টেজ কাজ করে। ওকে, 4 ডিগ্রি যখনই বলবে তখনই কিন্তু আপনি তার বিচ্যুতি কোণ নির্ণয়ের জন্য অবশ্যই, বা ওই পিজম উপাদানের প্রতিসরণ কোণ নির্ণয়ের জন্য অবশ্যই এই ইকুয়েশন ব্যবহার করবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই স্বরূপিজমের ক্ষেত্রে তার বিচ্যুতি নির্ণয় দেখলাম। ওকে, এখন আমরা আপতন কোণ এবং পিজম কোণের সীমাস্থ যে মান সেগুলো আমরা দেখব, স্পেশাল অংশ এগুলো, চলো আমরা দেখে ফেলি। এখন আমরা পড়ব নির্দিষ্ট প্রিজমে নির্গত রশ্মি না পাওয়ার ক্ষেত্রে আপতন কোণের সীমাস্থ মান। তার মানে আপতন কোণের এমন একটা মান যে মানের জন্য আমরা ওই প্রিজম থেকে কোনো নির্গত রশ্মি পাবো না। ওকে, কিভাবে একটু খেয়াল করো, আমরা আগে চিত্রটা দিয়ে নিই। দেখো এটা একটা প্রিজম, ওকে, এ বি সি একটা প্রিজম। ওকে, এখন এটা একটা অভিলম্ব, এটা একটা অভিলম্ব, এন ও এন প্রাইম। দেখো রশ্মি আপতিত হলো, কোনো সমস্যা নেই, এটা পি কিউ, কিউ আর। তো এই কোণটা হচ্ছে I1, I1 এর এমন একটা মান হবে যার কারণে আমরা নির্গত কোনো রশ্মি পাবো না। ওকে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। এখন R2 এর এমন একটা মান যার কারণে রশ্মি কি হলো, এর গা ঘেঁষে গমন করলো, তার মানে প্রতিসরণ কোণ হলো 90 ডিগ্রি। ওকে, এই বরাবর RS। ক্লিয়ার? এখন স্বাভাবিক অর্থে আমরা যেটা জানি, আপতন কোণের এমন একটা মান যার কারণে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, ওই আপতন কোণকে বলা হয় কি, সংকট কোণ, রাইট? তাহলে বলো, এই যে R2 দেখছি, এই R2টা কি, অবশ্যই থিটা সি, আর থিটা সি হওয়ার কারণেই কি ঘটনা ঘটেছে, গা ঘেঁষে বের হয়ে গেছে, মানে I2 এর মান হয়েছে কত, 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন তোমরা খেয়াল করো যে ঘটনাটা ঘটছে, যদি আমরা এই R2 এর মানটাকে আরো বাড়িয়ে দিই তাহলে কি ঘটনাটা ঘটবে বলো তো? R2 এর মান যদি আমরা আরো বাড়িয়ে দিই তাহলে কি হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তার মানে নিজ মাধ্যমে প্রিজম মাধ্যমে চলে আসবে আলো, রাইট? তাহলে বাইরে আর কি হবে না, পাস হবে না। তার মানে এমন একটা এই I কোণের মান আমরা কি করছি, তারতম্য করাচ্ছি, যার কারণে কি হচ্ছে, I2 এর মান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আবার এমন একটা মানে আপতিত করাচ্ছে যার কারণে আবার কি প্রিজম মাধ্যমেই ফিরে চলে আসছে। তাহলে এই যে কোন মানের জন্য ঘেঁষে যায়, ওকে, সেই মানটাই আমরা কি I1 এ নির্ণয় করতে চাই। তো এই অংশটুকু আমরা মুছে দিলাম। তোমরা খেয়াল করো, এটা প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ1, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ2, আবার এটা প্রথম মাধ্যম, এটার প্রতিসরণাঙ্ক μ1। ওকে, আচ্ছা, এখন তোমরা খেয়াল করো, এই আর বিন্দুতে প্রতিসরণের সূত্র প্রয়োগ করো, মানে এসি তলে। তাহলে এসি তলে
আর বিন্দুতে প্রতিসরণের সূত্র প্রয়োগে। তাহলে প্রতিসরণের সূত্র আমরা এখানে প্রয়োগ করব। ওকে, তাহলে করে ফেলি। এই মাধ্যম ফার্স্ট মাধ্যম, তাহলে এটা কি মিউ2 প্রতিসরণাঙ্ক, তাহলে স্নেলের সূত্র মিউ2 sin r2, আর এই যে এই মাধ্যম মিউ1 sin i2, তাহলে মিউ2 sin r2 মিউ1 sin, দেখো এটা কিন্তু 90 ডিগ্রি i2 সমান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মিউ2 sin r2 মানে দেখো তো r2 মানে কিন্তু থিটা c, তাহলে r2 মানে আমরা এখানে থিটা c বসাই, মিউ1 sin 90 মানে 1 দরকার নাই, তাহলে দেখো তো sin থিটা c আমরা কত পেলাম মিউ1 ডিভাইডেড মিউ2, এটা একটা আমরা ইকুয়েশন 1 নং ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। ওকে, এখন দেখো তো আমরা যদি cos থিটা c বের করতে চাই তাহলে কি হবে, √1 মাইনাস sin স্কয়ার থিটা c, ক্লিয়ার, 1 মাইনাস মিউ1 বাই মিউ2 স্কয়ার। ওকে, এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে cos থিটা c এর একটা মান পাবো, সেটা হচ্ছে √মিউ2 স্কয়ার মিউ1 স্কয়ার ডিভাইডেড মিউ2, আমরা এই ধরনের একটা কি পেলাম, মান পেলাম cos এর মান, এটা 2 নং ইকুয়েশন দিয়ে রাখলাম। ওকে, তার মানে ফার্স্ট সেকেন্ড যে তল, এই তলে প্রতিসরণের জন্য আমরা এটা পেলাম। এখন দেখো আমরা কি করব, ফার্স্ট তলে প্রতিসরণ ঘটাবো, তাহলে কিউ বিন্দুতে আমরা যদি স্নেলের সূত্র প্রয়োগ করি কি হবে বলো তো দেখি, মিউ1 sin i1 আর মিউ2 sin r1, সরি r2 না r1, তাহলে মিউ1 sin i1 মিউ2, দেখো তো এটা লিখতে পারি sin a মাইনাস r2 লেখা যায়, কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে a ইজ ইকুয়াল r1 প্লাস r2, এখান থেকে যদি r1 বের করি তাহলে হবে কি a মাইনাস r2, দেখো এটা লিখতে পারি, রাইট। ওকে, এখন তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো, ছোট্ট কালে পড়েছো যেটা, সেটা কি পড়েছিলা তোমরা, এটা i1 মিউ2 sin a মাইনাস b এর সূত্র, রাইট, তাহলে sin a মাইনাস b এর সূত্র আমরা প্রয়োগ করি, এটা কি হবে sin a cos b cos a sin b, ওকে লেখা যায়। আচ্ছা, তাহলে sin i1 দেখো মিউ2 বাই মিউ1, আমি এই মিউ1টাকে নিয়ে যে ভাগ করে দিলাম, এটা মিউ2 বাই মিউ1 sin a, বলো r2 মানে কত, r2 মানে দেখো থিটা c, তাই না, তাহলে cos থিটা c cos a sin থিটা c লেখা যায়, r2 মানে যেহেতু থিটা c বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখন বাম সাইডে sin i1 থেকে যাক, কারণ আমাদের i1 বের করতে হবে, মিউ2 বাই মিউ1, দেখো sin a নো প্রবলেম, cos থিটা c মানে আমরা কিছু তো পেয়েছি, দেখো 2 নং ইকুয়েশন তোমাদের সেটা বলে দিচ্ছে, তাহলে মিউ2 স্কয়ার মিউ1 স্কয়ার ডিভাইডেড মিউ2 cos a, বলো তো sin থিটা c মানে কত, দেখো sin থিটা c মানে হচ্ছে 1 নং সমীকরণ মিউ1 বাই মিউ2, তাই না, তাহলে মিউ1 মিউ2। ওকে, এখন এই মিউ1 মিউ2 গুণ করে দাও, তাহলে কত হবে বলো তো দেখি, যেটা হবে 1 বাই মিউ1, এখান এই মিউ2 আর এই মিউ2 কেটে যাবে, তাহলে কি হবে sin a √মিউ2 স্কয়ার মিউ1 স্কয়ার মাইনাস, দেখো এই মিউ2 আর মিউ2 কাটবে, মিউ1 কাটবে, তাহলে এখানে থাকবে কি cos a। ওকে, আচ্ছা, তাহলে এই সাইনটাকে ওইদিকে পার করে দিব, তাহলে দেখো i1 আমরা পেয়ে যাচ্ছি, কোন শর্তে, রশ্মি নির্গত হবে না, আপতন কোণের কোন মানের জন্য, তাহলে সাইনকে পার করো, সাইন যে ইনভার্স হবে এখানে হবে √মিউ2 স্কয়ার মিউ1 স্কয়ার ডিভাইডেড মিউ1 মাইনাস cos a। ওকে, আচ্ছা, তাহলে আপতন কোণের এই যে মান, এই মানটা হচ্ছে সীমাস্থ মান, এই মানের জন্য কি হবে না, কই প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না, গা ঘেঁষে বের হয়ে যাবে। ওকে, এখন যদি আপতন দেখো, তাহলে তার মানে ঘটনাটা বোঝা গেছে, মানে ওই মানের জন্য আমরা কি নির্গত রশ্মি পাবো না, গা ঘেঁষে আসবে, তাহলে
এই ক্ষেত্রে আমরা I1 ওই মানটাকে বলবো সীমাস্থ মান। ওকে, এখন I1 নির্ণয়ের জন্য আমাদের এই ইকুয়েশনটা মনে রাখলেই এনাফ। তোমাকে কখনো কখনো বলা হবে ওই প্রিজমের জন্য আপতন কোণের সীমাস্থ মান নির্ণয় করো, তাহলে আপনি কি করবেন? অবশ্যই এটা আপনাকে জানতে হবে। I1 সাইন ইনভার্স, দেখো মিউটো মানে কি? প্রিজম উপাদানের প্রতিসরণাঙ্ক, রাইট? মিউ1 মানে প্রথম মাধ্যম, তার মানে বায়ু হলে বায়ু, পানির মধ্যে ডুবানো হলে পানির মধ্যে ডুবানো, গ্লিসারিন ডোবানো হলে, টারপিন অয়েলে ডোবানো হলে, ইত্যাদিতে যেখানে হোক ডোবানো হোক না কেন, তুমি কি ওটার প্রতিসরণাঙ্ক বসাতে পারবা, রাইট? আর কস এ মানে কি? প্রিজম কোণ। যে প্রিজমটা তুমি ব্যবহার করেছো সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে তার প্রিজম কোণ। ক্লিয়ার? তাহলে তুমি বসিয়ে দাও, বসিয়ে দিয়ে কি বের করো। তাহলে এই অংশটাকে যদি মনে রাখো, ওকে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো না কেন, সিকিউ বলো না কেন, সব জায়গায় কিন্তু অনেক সময় বের করতে বলা হয়, তো এইটা একটু মনে রেখো, ঠিক আছে? ওকে, নেক্সট খেয়াল করো। এখন আমরা আবার স্পেশাল অংশে পড়তে যাচ্ছি। নির্দিষ্ট প্রিজমের প্রিজম কোণের জন্য নির্গত রশ্মি না পাওয়ার শর্ত। ওকে, প্রিজম কোণের কোণ মান মানে সীমাস্থ মান নির্ণয় করব। ওকে, আচ্ছা খেয়াল করো আমরা কিভাবে নির্ণয় করতে পারি। ধরে নাও এটা সেই প্রিজম যে প্রিজমে আমরা এটা প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এটা ধরে নাও অভিলম্ব, এটা অভিলম্ব, এন ও এন প্রাইম। হ্যাঁ, তো এখন রশ্মি কি হলো? আপতিত হলো, ঠিক আছে। এটা হচ্ছে I1, নো প্রবলেম। এটা হচ্ছে R1, নো প্রবলেম। এটা হচ্ছে R2, নো প্রবলেম। কিন্তু রশ্মি যে যাচ্ছে সেটা গমন করলো এইভাবে, পি কিউ আর এস। ওকে, এটা এখন আমাদের প্রবলেম। 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হলো? কারণ আমরা জানি R2 কি হয়েছে? থিটা সি হয়েছে, এই জন্যই গা ঘেঁষে বের হয়ে গেছে, মানে কি প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়েছে, সংকট কোণ। ওকে, আচ্ছা। এই মাধ্যম ফার্স্ট মাধ্যম প্রতিসরণাঙ্ক মিউ1, সেকেন্ড মাধ্যম প্রিজম উপাদান মিউ2, আর এটা হচ্ছে মিউ1। ওকে, আচ্ছা। এখন তোমরা খেয়াল করো প্লিজ। আমরা জানি হ্যাঁ, আচ্ছা, A ইজ ইকুয়াল R1 প্লাস R2। কোনো ধরনের অবকাশ থাকে না, কারণ আমরা এটা জেনেছি, অনেক বার কি দেখেছিও বটে, রাইট? আচ্ছা, নেক্সট। এখন তোমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে, দেখো ফার্স্ট তল এ বি, কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করো। ওকে, এ বি তলের কিউ বিন্দুতে প্রতিসরণের সূত্র প্রয়োগে, এটা আমি মুখে বলে দিলাম, অত কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, এত বিন্দুতে ড্যাশ 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 ড্যাশ, না বলা কথা, এখানে অনেক কিছু আছে, বলে দিয়েছি। তো এখন খেয়াল করো, আমি যদি লিখি তাহলে লিখবো হচ্ছে মিউ1 সাইন I1 ইজ ইকুয়াল, এখানে কি লিখবো? মিউ2 সাইন R1। আমাদের R1 দরকার, তাহলে R1টা আমরা বের করে নিই এখান থেকে। একটু খেয়াল করো, সাইন R1 সমান আমরা লিখতে পারি মিউ1 বাই মিউ2 সাইন I1। তাহলে R1 সমান দেখো সাইন ইনভার্স মিউ1 বাই মিউ2 সাইন I1। ওকে, তাহলে R1টা আমরা মোটামুটি পেলাম। এটা একটা ইকুয়েশন দিয়ে রাখো, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। ওকে, আচ্ছা। আরেকটা তল কিন্তু আছে, দেখো এসি তল, তাই না? এসি তলের আর বিন্দুতে ড্যাশ ড্যাশ ড্যাশ, স্নেলের সূত্র প্রয়োগ করব আমরা। তো দেখো এই মাধ্যম, তাহলে আমরা লিখি মিউ2 সাইন R2 ইজ ইকুয়াল ওই সাইডে, তাহলে মিউ1 সাইন I2, মানে একবারে আমি 90 ডিগ্রি বসিয়ে দিলাম, ডোন্ট মাইন্ড। তাহলে এখান থেকে একটু খেয়াল করো তো, R2 একবারে লিখবো। হ্যাঁ, কি হবে? সাইন ইনভার্স মিউ1 বাই মিউ2, আর সাইন 90 মান তো 1।
ও দরকার নাই আমাদের। কিন্তু r2 মানে কি বলো তো? থিটা সি না? r2 মানে কিন্তু থিটা সি। আচ্ছা থিটা সি আমি এখানে লিখে দিলাম, ডোন্ট মাইন্ড। ওকে, আচ্ছা, কারণ r2 মানে থিটা সি আমি লিখে দিয়েছি। এখন আমরা চলে যাব হচ্ছে 1 নং এর কাছে। 1 হতে পাই, দেখবো হ্যাঁ প্রিজম কোণের কোন মানটা। r1 মানে কত বলো তো? সাইন ইনভার্স μ1 বাই μ2 সাইন i1 প্লাস r2 মানে কত পেয়েছি দেখো তো? সাইন ইনভার্স μ1 বাই μ2। ওকে, এইটা হচ্ছে সেই প্রিজম কোণের মান, যার কারণে আমরা কি পাবো না? নির্গত রশ্মি পাবো না। ওকে, এখন কিছু শর্ত তোমাদের সামনে উপস্থাপন করা যায় বটে। তো দেখো শর্তগুলো আমরা দেখে ফেলি। শর্ত 1 নম্বর শর্ত, তোমাকে বলা হলো I1 হচ্ছে 0 ডিগ্রি। I1 কি 0 ডিগ্রি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, I1 যদি 0 ডিগ্রি হতে হয়, দেখো এই বরাবর রশ্মিকে আপতিত হতে হবে, রাইট? তার মানে ঘটনাটা কি ঘটতে হবে? ঘটনাটা ঘটতে হবে এটা যদি প্রিজম হয়, এটা যদি কি হয়? অভিলম্ব হয়, এই অভিলম্ব বরাবরই কি হতে হবে? আপতিত হতে হবে। তাহলে I1 এর মান হবে কি 0 ডিগ্রি। তাহলে এইভাবে যদি রশ্মি আপতিত হয়, তাহলে একটু খেয়াল করো তো এই প্রিজম কোণের মানটার চেহারা বা অবস্থাটা কেমন হয় আমরা একটু দেখি। এই 4 এর কাছে যাব, 4 এর কাছে যে আমরা a কে বের করব, সাইন ইনভার্স। আচ্ছা বলো তো, এটা যদি I1 এর মান যদি আমরা 0 বসাই, তাহলে μ1 বাই μ2 সাইন 0 ডিগ্রি, হ্যাঁ, আর সাইন ইনভার্স μ1 বাই μ2। দেখো এই অংশটা 0, তাহলে a সমান আমরা কি পাচ্ছি এখান থেকে? সাইন ইনভার্স μ1 বাই μ2, রাইট? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে থিটা সি, কারণ সাইন ইনভার্স μ1 বাই μ2 মানে হচ্ছে থিটা সি, রাইট? ঘটনাটা কি ঘটেছে দেখো তো, যখন অভিলম্ব আপতন হয়েছে প্রথম তলে, ওই অবস্থায় আমরা প্রিজম কোণের মান পেলাম ওই প্রিজমের সংকট কোণের মানের সমান পেয়েছি, রাইট? আর সাইন I1 মানে হচ্ছে সর্বনিম্ন কোণ, কারণ সাইনে 0 ডিগ্রি মানে কি পাওয়া যায়? সর্বনিম্ন 0ই পাওয়া যায়। এখন I1 যদি 90 ডিগ্রি হয়, ম্যাক্সিমাম, সাইনের ম্যাক্সিমাম, সাইন 90 এর মান কত? ম্যাক্সিমাম না? ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে তার লেভেল শেষ, মানে সীমান্তিক মান, সীমাস্ত কোণ। ওকে, তাহলে একটু খেয়াল করো এই কন্ডিশনে আমরা প্রিজম কোণের সীমাস্তিক মানটা কত পেতে পারি, একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু মিনিমাম। ওকে, এটা মিনিমাম। এখন ওই 4 এর কাছেই আমরা যাব। তাহলে কিভাবে রশ্মি আপতিত হলো সেটা আমরা একটু দেখে নিই প্লিজ। এটা যদি প্রিজম হয়, এটা যদি অভিলম্ব হয়, তাহলে এই যে 90 ডিগ্রি হতে হবে কিন্তু I1 90 ডিগ্রি হবে মানে কি? এইভাবে গা ঘেঁষে পড়বে, রাইট? তাহলে I1 কিন্তু সেক্ষেত্রে হবে 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? a সমান, খেয়াল করো, আমি সাইন I1 এর মান যদি 90 ডিগ্রি বসাই, তাহলে এটা হবে সাইন ইনভার্স μ1 বাই μ2, আর সাইন 90 এর মান 1, এখানে 1 আমি বসালাম না। আর আরেকটা তো আছেই μ1 বাই μ2। তাহলে এখান থেকে a সমান কি পেলাম? 2 সাইন ইনভার্স μ1 বাই μ2। তাহলে a কিন্তু এখন ম্যাক্সিমাম। কেন ম্যাক্সিমাম? কারণ সাইন 90 এর মান কিন্তু আমরা সামনের দিকে সব ম্যাক্সিমামই পাবো 90 ডিগ্রি। তাহলে 2 এই মানটা হচ্ছে থিটা সি। অনেক সময় বলা হয় প্রিজমের সীমাস্তিক মান বের করো, সীমাস্ত মান। সেক্ষেত্রে তোমরা কি করবা? এই ইকুয়েশন ব্যবহার করে ক্যালকুলেশন করো। ওকে, আচ্ছা, আমরা অনেক পড়ে ফেললাম। এই থিওরিটিক্যাল টার্মগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বা। আমরা আরো বিশ্লেষণধর্মী বিষয়গুলো সামনে আসছে আলোচনা করব ইনশাআল্লাহ। কালকে আগামী দিন আমরা গাণিতিক টার্মগুলো আলোচনা করব। ওকে, এই জন্য অবশ্যই আজকে যে লেকচার দিয়েছি, এই লেকচারের টোটাল হোল লেকচারটা তোমরা কি করবা? একবার পুঙ্খানুপুঙ্খভাবে কি অ্যানালাইসিস করে করে পড়বা। ওকে, তোমরা আরেকটা বিষয় আমি অবহিত করি, কারণ অনেকেই আমাকে কল দিয়েছো বিভিন্ন ত্রুটি বিষয় যেটা বলতে লেকচার পাচ্ছি না, সাজানো নেই, এভরিথিং মানে হজবরল কন্ডিশন, রাইট? বিশৃঙ্খল অবস্থায়।
তো যাই হোক, তোমাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ইনশাল্লাহ আমরা সফলও হয়েছি। স্থির তড়িতের টোটাল লেকচার আমরা একত্রে দিয়ে রেখেছি গ্রুপে, তোমরা অবশ্যই ওখানে একসাথে পাবা। তবে আন্তরিকভাবে দুঃখিত, প্রথম 2-1টা লেকচার হয়তো নাই, কারণ সেগুলো ডিলিট হয়ে গেছে। আর পরবর্তী যে লেকচারগুলো আসবে কন্টিনিউ তোমরা ইনশাল্লাহ পাবা আর কি। এইভাবে একত্রিত অবস্থায় পাবা, পরপর পাবা এবং আমরা এগিয়ে যাচ্ছি। টেনশন করো না, বড় বড় অধ্যায়গুলো আমরা এগিয়ে যাচ্ছি, যেগুলো আসলে আমাদের কখনো যদি সিলেবাস থেকে বাদ দেওয়া হয় অধ্যায়গুলো, যে অধ্যায়গুলো বাদ পড়বে না সেগুলো আমরা কিন্তু কন্টিনিউ শেষ করছি পর্যায়ক্রমিকভাবে। আর টেনশন করো না, আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। ওকে, তোমাকেও কি সাথে থাকতে হবে এবং শেষ করতে হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।